হ্যালো ভিউয়ার্স, অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করবর্ষ ২০২৫-২৬ সালের জন্য আপনি কিভাবে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে। আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলোর অধিকাংশ ছিল হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বা টপিকস ওয়াইজ। যেমন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন কিভাবে আসলে আপনি ই-রিটার্ন পোর্টালে আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন, দেন ই-রিটার্ন পোর্টালের অ্যাসেসমেন্ট ট্যাব বা অ্যাসেসমেন্ট ইনফরমেশন আপনি কিভাবে ফিল আপ করবেন বা বিভিন্ন হেডস অফ ইনকাম গুলো অর্থাৎ আপনার বেতন খাতে আয় থাকতে পারে বা আপনার ভাড়া আয় থাকতে পারে, আপনার মূলধনী আয় থাকতে পারে বা আপনার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকতে পারে। তো এই ধরনের ইনকামগুলো আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। এছাড়া আপনি রিবেট ট্যাবটা কিভাবে ফিল আপ করবেন বা এক্সপেন্ডিচার ট্যাবে ডিটেইলসটা কিভাবে ইনপুট করবেন এবং আপনার যে সম্পত্তি বা দায়গুলো আছে সেগুলো অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টটা আপনি কিভাবে ইনপুট করবেন এবং একদম শেষে গিয়ে কিভাবে আসলে অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টটাকে শূন্য করতে হয় বা আপনার থেকে অ্যাড সোর্সে যে ট্যাক্সটা ডিডাকশন করে রাখা হয়েছে সেটা কিভাবে ক্লেম করবেন ইত্যাদি সবগুলো টপিকস নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। সো আপনি সময় বের করে ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব একজন পেনশনভোগী যিনি আছেন, মানে যিনি সরকারি চাকরিজীবী, যিনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে পেনশনের ইনকাম থাকে যার, উনি কিভাবে তার ট্যাক্স রিটার্নটা ফিল আপ করবে A to Z আমরা পুরো ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। তো আমি আমার ভিডিওতে দেখেছি অনেকেই কমেন্ট করেছে যে আসলে আমরা পেনশনে আছি, এরকম একটা ভিডিও দিলে ভালো হয় এবং পার্সোনালি অনেকে আমাকে নক করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটা ভিডিও দেওয়া উচিত। যদিও আমি পেনশনের ইনকাম নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওটা ছিল শুধুমাত্র ইনকাম নিয়ে। মানে শুধুমাত্র পেনশনের ইনকামটা আপনি কিভাবে দেখাবেন এটা নিয়ে। তবে আজকে আলোচনাটা হচ্ছে ফুল প্রসেস নিয়ে, অর্থাৎ আপনার A to Z ফুল রিটার্ন সাবমিশন পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব। সো আশা করি এটা আপনাদের উপকারে আসবে। তো চলেন শুরু করি। আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে অথবা টাইপ করতে পারেন www.crepon.com। এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি। আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিং এর ক্ষেত্রে এই ওয়েবসাইটটি কাজে আসবে। তো আজকে আমরা যে ব্যক্তির ট্যাক্স রিটার্নটা প্রিপারেশন করব তার প্রথমত হচ্ছে তার পেনশন ইনকাম আছে ডেফিনিটলি, যেহেতু এটা পেনশন ইনকামের ভিডিও, এবং তার একটা ব্যাংক ইন্টারেস্ট আছে কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে সে একটা ইন্টারেস্ট পেয়েছে। তার একটা এফডিআর আছে, এফডিআর এর ইন্টারেস্ট আছে, তার ডিপিএস ইন্টারেস্ট আছে। এর পাশাপাশি তার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থেকে তার একটা ইনকাম আছে, কারণ আমরা দেখেছি অনেক যারা পেনশনে আছে তাদের এই টাইপের ইনকামগুলো থাকে। এর পাশাপাশি একটা সঞ্চয়পত্র ইনকামও আছে। তো এই সবগুলো নিয়ে আমাদের আজকের ভিডিওটা আমরা সাজানোর চেষ্টা করেছি। তো চলেন আমরা সবগুলা ইনপুট দেওয়ার চেষ্টা করি। ট্যাক্স রিটার্ন সাবমিশন করার জন্য আপনি গুগলে আসবেন। গুগলে এসে জাস্ট সার্চ করবেন ই-রিটার্ন লিখে। ই-রিটার্ন লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদেরকে ই-রিটার্ন সিলেক্ট করতে হবে। তো দেখেন ই-রিটার্ন সিলেক্ট করার পরে এখানে ২ টা অপশন আছে। একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ আপনার যদি ই-রিটার্ন পোর্টালে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি ক্লিক করবেন আই এম অলরেডি রেজিস্টার্ড এই জায়গাটাতে। আর আপনি যদি রেজিস্ট্রেশন করা না থাকে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এ ক্লিক করবেন। নট ইয়েট রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে। তো আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। সো আপনি ভিডিওটা দেখে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিবেন। সো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, সো আমরা আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসছে। এখানে আপনার যেহেতু আপনি রেজিস্ট্রেশন করেছেন, পাসওয়ার্ড সেট করেছেন, রাইট? সো আপনার এই টিন নাম্বারটা দেওয়া লাগবে, পাসওয়ার্ডটা দেওয়া লাগবে এবং ক্যাপচা দিয়ে আপনি সাইন ইন করে নিবেন। আপনার ক্যাপচাটা যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি নতুন ক্যাপচা জেনারেট করতে পারবেন। সাইন ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো ট্যাক্স রিটার্ন সাবমিশন করার জন্য আমাদেরকে এখানে রেগুলার ই-রিটার্নে ক্লিক করা লাগবে। রেগুলার ই-রিটার্নে ক্লিক করার পরে এইরকম একটা পেজ আসবে। দেন এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এর এখানে আমরা কোনো কিছুই চেঞ্জ করব না। এটা অ্যাজ ইট ইজ থাকবে। এখানে আছেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, অর্থাৎ কর অব্যাহতিপ্রাপ্ত আয়। বাংলাদেশের যেসব পেনশনভোগী যারা আছেন তাদের আয়ের উপর তাদেরকে আসলে বা এই পেনশন আয়ের উপর তাদেরকে ট্যাক্স দিতে হয় না। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৩ এর ৬ষ্ঠ তফসিল অনুসারে এটা ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। তো এই ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটা ক্লেম করার জন্য অবশ্যই আমাদেরকে ইএসএ টিক চিহ্ন দিতে হবে। এটাই হচ্ছে পেনশন ইনকামের মেইন পয়েন্ট। সো এখানে হেডস অফ ইনকাম থেকে আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করেছি। কেন? কারণ আমরা ভিডিও শুরুতে বলেছি তার এফডিআর ইন্টারেস্ট আছে, ডিপিএস ইন্টারেস্ট আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে, পোস্ট অফিসের ইন্টারেস্ট আছে, রাইট? এবং সঞ্চয়পত্রের ইনকাম আছে। এজন্য আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করেছি। তো আপনি যদি পেনশনভোগী হয়ে থাকেন এবং আপনার যদি অন্য কোনো ইনকাম থাকে তাহলে রেসপেক্টিভ হেডটা আপনি সিলেক্ট করবেন। যেমন অনেক পেনশনভোগীদের ইনকাম ফ্রম রেন্ট, বাড়ি ভাড়ার আয় থাকতে পারে। সেক্ষেত্রে আপনি বাড়ি ভাড়ার আয়ের এখানে টিক চিহ্ন দিবেন। অর্থাৎ আপনার যে ইনকামটা আছে সেখানে আপনাকে টিক চিহ্ন দেওয়া লাগবে। তো বাড়ি ভাড়া আয় নিয়ে আমাদের এই ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করেছি A to Z। তো আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্নে কিভাবে বাড়ি ভাড়া আয়টা দেখাইতে চাচ্ছেন সেটা নিয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। ওকে, তো আমরা একটা মাত্র হেড সিলেক্ট করলাম ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এখানে আমরা আর কোনো কিছু সিলেক্ট করতেছি না। আমরা কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাচ্ছি।
এখানে দেখেন আমাদেরকে এরিয়া সিলেক্ট করতে হবে যে আপনি কোন এরিয়াতে আছেন বা কোন জুরিসডিকশনে আছেন। তো এখানে ঢাকা, চট্টগ্রাম, সাউথ সিটি কর্পোরেশন আছে, এনি আদার সিটি কর্পোরেশন, আরেকটা হচ্ছে এনি আদার এরিয়া। তো আমাদের ক্ষেত্রে এটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে। আমরা এটা সিলেক্ট করলাম। নেক্সট হচ্ছে ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেট মানে হচ্ছে কর ছাড়। আপনি বৈধ উপায়ে ট্যাক্স কমানোর জন্য এনবি এর যেসব এরিয়াগুলা বা সেক্টরগুলা বা খাতগুলা ডিটারমাইন করে দিয়েছে ওগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। যদি ইনভেস্ট করেন আপনি ট্যাক্স রিবেট পাবেন। তো আমাদের ক্ষেত্রে ট্যাক্স রিবেট আছে। আমরা ইয়েস এ টিক চিহ্ন দিলাম। দেন হচ্ছে আইটি10 বি রিকোয়ারমেন্টস। আইটি10 বি মানে হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি স্টেটমেন্ট, অর্থাৎ আপনার কি সম্পত্তি আছে এবং কি দায় আছে তার ডিটেইলসটা দিতে হয়। যদিও পরে দিতে হয়, এখানে তার রিকোয়ারমেন্টস নিয়ে কিছু ডাটা ইনপুট করতে হয়। অর্থাৎ আপনার সম্পত্তি ৫০ লাখ টাকার উপরে আছে কিনা, যদি থাকে আপনি ইয়েস এ টিক চিহ্ন দিবেন। আপনার কোনো গাড়ি আছে কিনা থাকলে ইয়েস দিবেন। অফশোর প্রপার্টি মানে দেশের বাইরে সম্পত্তি থাকলে ইয়েস দিবেন। আপনি শেয়ার হোল্ডার ডিরেক্টর হলে ইয়েস দিবেন এবং আপনার হাউস প্রপার্টি আছে কিনা সেক্ষেত্রে আপনি যদি থাকে ইয়েসে দিবেন। তো আমাদের গ্রস মানে আমরা যে ব্যক্তির ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতেছি তার মোট সম্পত্তি ৫০ লক্ষ টাকার উপরে। এইজন্য আমরা ইয়েসে দিয়েছি। এখন এখানে যদি আমি নো দিই, মানে সবগুলা নো দেওয়ার পরে এখানে নতুন একটা ফিল্ড আসছে যে আপনার জন্য আইটি10 বি ম্যান্ডেটরি না। মানে আপনার অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট সাবমিশনটা ম্যান্ডেটরি না। স্টিল আপনি সাবমিশন করতে চাচ্ছেন কিনা। তো এখানে আপনি যদি মানে সাবমিশন করতে চান ইয়েসে টিক চিহ্ন দিবেন। তো আমরা যেটা সবসময় সাজেশন দিয়ে থাকি, অবশ্যই আপনার আসলে অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টটা সাবমিশন করা উচিত। তাহলে আপনার কি অ্যাসেট আছে, হ্যাঁ, এবং কি দায় আছে তার একটা ডেটা কিন্তু থেকে যাবে। তো আপনি এটা ম্যান্ডেটরি না হইলেও আমাদের এন্ড থেকে সাজেশন থাকবে যে এটা আপনি সাবমিশন করেন। তো আমাদের ক্ষেত্রে যেহেতু ৫০ লক্ষ টাকার উপরে সম্পত্তি আছে, এজন্য লাস্টের ম্যান্ডেটরি না এই পয়েন্টটা আসে নাই। হ্যাঁ, ঠিক আছে। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। সো আমরা নেক্সট ট্যাবে আসলাম। এটা হচ্ছে ইনকাম ট্যাব। আপনি যদি এখানে দেখেন টোটাল ৭ টা ট্যাব আছে। অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, ট্যাক্স পেমেন্ট এবং লাস্ট হচ্ছে রিটার্ন ভিউ। এই ৭ টা ট্যাবের মধ্যে আমরা এতক্ষণ ফার্স্ট ট্যাবে ছিলাম, অর্থাৎ অ্যাসেসমেন্ট রিলেটেড ইনফরমেশনটা আমরা ফিল আপ করেছি। এখন আমরা ইনকাম রিলেটেড ইনফরমেশনটা ফিল আপ করবো এবং ধীরে, ধীরে আমরা একদম লাস্ট স্টেপ পর্যন্ত যাব। তো দেখেন ইনকামের এখানে ২ টা সাব ট্যাব আসছে। একটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আরেকটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এটা কেন? কারণ হচ্ছে দেখেন আমরা এই অ্যাসেসমেন্টের এখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে ইয়েস দিয়েছিলাম আর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট শুধুমাত্র একটা ইনকামের হেডই সিলেক্ট করেছিলাম। মানে এখান থেকে একটা আর এখান থেকে একটা। এজন্যই ২ টা দেখাচ্ছে। এখন আমি যদি রেন্ট দিই তাহলে ৩ টা আসবে। আমি যদি বিজনেস দিই তাহলে ৪ টা আসবে। এরকম এটা বাড়তে থাকবে। তো আপনার ক্ষেত্রে আপনি যে সিলেকশনটা করেছেন সেই বেসিসে কিন্তু এই সাব ট্যাবগুলো আপনি দেখতে পাবেন। তো দেখেন এখানে ২ টা ট্যাব আছে। একটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আরেকটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। তো আমি প্রথমে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটাই ফিল আপ করব। ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের এখানে দেখেন আপনাকে সিলেক্ট করতে হবে যে আসলে কোন ধরনের এক্সেম্পশন ইনকামের মধ্যে আপনি পড়েছেন। তো এখানে আমরা এই যে ইনকাম ফ্রম পেনশন স্পেসিফিক্যালি দেয়া আছে। দেখেন ইনকাম ফ্রম পেনশন, আমরা ইনকাম ফ্রম পেনশন সিলেক্ট করলাম। সো ইনকাম ফ্রম পেনশন সিলেক্ট করার পরে দেখেন এডিশনাল ৩ টা ফিল্ড এখানে ওপেন হয়েছে। নেম অফ দ্য এমপ্লয়ার, এমপ্লয়ারের নামটা দিতে হবে, এমপ্লয়ি আইডিটা দিতে হবে এবং টোটাল কত টাকা আপনি রিসিভ করেছেন এটা দেয়া লাগবে। সো দেখেন পেনশনের যে সার্টিফিকেটটা আমার কাছে আছে সেটা হচ্ছে এরকম যে উনি হচ্ছে সিসিডিএফ থেকে উনি ওনার পেনশন পেয়ে থাকে। তো এখানে ইনফরমেশনগুলো হাইড করা আছে বিকজ অফ কনফিডেন্সিয়ালিটি ইস্যু। আমি আসলে অনেকগুলো পেজ আছে, আমি সবগুলো আসলে ডিলিট করে দিয়েছি কারণ এগুলো আসলে কনফিডেন্সিয়াল ব্যাপার। তো এখানে দেখেন যে জিনিসটা আছে পেনশনের ডিটেইলসটা আছে, রাইট? এখানে অনেকগুলো পেজ আছে, উনি প্রতি মাসে আসলে পেনশনটা পেয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেনশনের নেম অফ দ্য এমপ্লয়ার, এমপ্লয়ারের নামটা দিতে হবে। আমি এমপ্লয়ারের নামটা দিলাম, দেন এমপ্লয়ি আইডি। ওনার ক্ষেত্রে এমপ্লয়ি আইডি যেটা ছিল আমাদের সেই এমপ্লয়ি আইডিটা আমরা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে টোটাল অ্যামাউন্ট রিসিভ, অর্থাৎ কত টাকা উনি পেনশন পেয়েছে, অর্থাৎ সারা বছর ব্যাপী, সারা বছর বলতে 1 জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ এই সময়কালে উনি কত টাকা পেনশন পেয়েছে, পেনশনের টোটালটা এখানে দেয়া লাগবে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, তো আমি এটাকে একটা এক্সেলে এনেছি, মানে ওনার সারা বছরের পেনশনটাকে আমি একটা এক্সেলে এনেছি টোটালটা বের করার জন্য। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে ৫,০৭,০০০ সামথিং টাকা ওনার কি হয়েছে, ওনার ইনকাম হয়েছে। তো আমি টোটাল ইনকামটা এখানে ইনপুট করলাম, এই পরিমাণ ইনকাম হয়েছে। এখন আমি সেভ ড্রাফট দিলাম, সেভ ড্রাফট দেওয়ার সাথে সাথে আমার এটা সেভ হয়ে গেছে। এখন দেখেন এটা আসলে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য দেখেন এই যে ট্যাক্স এন্ড পেমেন্টে এসে আপনি এখানে দেখতে পারেন, এই যে দেখেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, দেখছেন? ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এখানে এই যে অ্যারোতে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হিসেবে ৫,০৭,০০০ টাকা চলে আসছে। অর্থাৎ উনি ট্যাক্স এক্সেম্পশন পেয়েছে, যেটা আমি ভিডিও শুরুতে বলতেছিলাম যে আমাদের দেশে যারা পেনশন পায় পেনশনভোগীদের আসলে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম হয়, মানে তাদের ইনকামের উপর কোনো ধরনের ট্যাক্স দেয়া লাগে না। তো এটাই আমরা দেখলাম। সো আমাদের ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটা ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসলাম। সো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে কি থাকে? ব্যাংক ইন্টারেস্ট, এফডি এর ইন্টারেস্ট, এগুলো। তো আমরা প্রথমে এই যে ওনার যে সঞ্চয়পত্র আছে, ওনার হচ্ছে পেনশনের সঞ্চয়পত্র, এই পেনশনের সঞ্চয়পত্রটা আমি ইনপুট করব। তো সঞ্চয়পত্রের ডেটাটা দেওয়ার জন্য আমাদের সঞ্চয়পত্রের সার্টিফিকেটটা লাগবে। তো সঞ্চয়পত্রের সার্টিফিকেটটা হচ্ছে, এটা হচ্ছে একটা সঞ্চয়পত্রের সার্টিফিকেট যেটা আসলে আমরা অনলাইন থেকে ডাউনলোড করেছি। তো আগে এই সার্টিফিকেটটা আমরা আসলে রেসপেক্টিভ ব্যাংক থেকে কালেক্ট করতাম, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে আপনি সঞ্চয়পত্রটা পারচেজ করেছেন সেখান থেকে আমরা কালেক্ট করতাম। তো এখন আসলে এটা ব্যাংকে যাওয়ার দরকার নাই, আপনি ঘরে বসে মোবাইল থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ঘরে বসে আপনি আপনার সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট কিভাবে নিজেই ডাউনলোড করবেন সেটার বিস্তারিত আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আপনি যদি আপনার নিজের সার্টিফিকেট নিজেই ডাউনলোড করতে চান তাহলে আপনি ভিডিওটা দেখতে পারেন।
সো দেখেন এখানে প্রত্যয়নপত্রটার মধ্যে কিছু ইনফরমেশন আমরা হাইড করে রেখেছি। এখানে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সঞ্চয় স্কিমের নাম, এই যে পেনশনার সঞ্চয়পত্র এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেয়া আছে, বিনিয়োগের তারিখ মানে উনি কোন ডেটে পারচেজ করেছে সেটা দেয়া আছে এবং ভ্যালু দেয়া আছে। অর্থাৎ উনার 25 লাখ টাকার সঞ্চয়পত্র আছে এবং উনি টোটাল মুনাফা পেয়েছে 2,83,899 টাকা 87 পয়সার মতো এবং উনার থেকে আয়কর কর্তন করা হয়েছে 28,389 টাকার মতো। হ্যাঁ? তো এই ডাটাগুলো আমরা এখন এন্ট্রি করব। দেখেন এখানে প্রথমে আমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়া লাগবে। আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম। দেন উনার ডেট অফ পারচেজ, উনি কবে পারচেজ করেছে। আমি এখান থেকে উনি যে ডেটে পারচেজ করেছে ওই ডেটের আমরা ডেটটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে 25 লাখ টাকা। উনি 25 লাখ টাকা দামের সঞ্চয়পত্র পারচেজ করেছে এবং গ্রস ইন্টারেস্ট। গ্রস ইন্টারেস্টটা আমরা অলরেডি এক্সেল এনে রেখেছি। উনি 2,83,900 টাকার মতো উনি ইন্টারেস্ট পেয়েছে এবং উনার থেকে ট্যাক্স ডিডাকশন হইছে 28,390 টাকার মতো। আমরা এটা দিয়ে দিলাম। এখানে দেখেন এটা আসলে নতুন করে আপডেট আসছে। এখানে একটা কলাম আছে যে এনক্যাশ। এটা এনক্যাশ হয়েছে কিনা? মানে অনেক সময় দেখবেন যে আমরা সঞ্চয়পত্র যেটা কিনেছি যে 5 বছর মেয়াদি আপনি একটা সঞ্চয়পত্র কিনলেন। এটা 5 বছর পরে এনক্যাশ হবে। তাহলে যদি এনক্যাশ হয় এখানে আপনি এনক্যাশে এই যে টিক চিহ্ন দিলে এটা এনক্যাশ হিসেবে ধরে নিবে এবং পরবর্তীতে আমরা যখন অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট ফিল আপ করব সেখানে ক্লোজিং ব্যালেন্স এটা যাবে না। এই বেনিফিটটা আপনি পাবেন বা যাদের ট্যাক্স ডিডাকশন কম হয় সেটারও একটা বেনিফিট এখানে পাওয়া যায়। সো দেখেন আমাদের পেনশনার সঞ্চয়পত্রের ডিটেইলস এন্ট্রি দেয়া হয়ে গেছে। এখন দেখেন তার কিছু ব্যাংক অ্যাকাউন্ট আছে। ব্যাংক অ্যাকাউন্ট বলতে উনার যে পেনশনের টাকাটা উনি সোনালী ব্যাংকে পায়। তো এখানে আসলে কিছু ইনফরমেশন আমরা মানে এডিট করে রেখেছি। তো এখানে দেখেন এই পেনশনের টাকাটা উনার এই অ্যাকাউন্টে ঢুকে। তাহলে আমরা এই অ্যাকাউন্টে কেন নিয়ে আসছি জানেন? এই অ্যাকাউন্টটা এই কারণে নিয়ে আসছি। এখানে কিছু ইন্টারেস্ট উনি পেয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে ৳১৪৪৯ টাকার মতো উনি ডিসেম্বরে একবার ইন্টারেস্ট পেয়েছে। কারণ আমাদের দেশে যেটা হয় ব্যাংকগুলো হচ্ছে ডিসেম্বরে একবার ইন্টারেস্ট দেয় এবং হচ্ছে আপনার ট্যাক্স কেটে রাখে। দেখেন ৳২১৮ টাকার মতো ট্যাক্স কাটা হইছে এবং তার থেকে এক্সাইজ ডিউটি ৳১৫০ টাকার মতো রিডাকশন হয়েছে। একই রকমভাবে আমরা যদি জুনে যাই, একদম নিচে গিয়ে এই যে এখানেও উনি ইন্টারেস্ট পেয়েছে ৳৪১৭ টাকার মতো এবং ৳৬৩ টাকার মতো ট্যাক্স ডিডাকশন করেছে এবং আমরা যদি ইয়ার এন্ড ব্যালেন্স দেখি, দেখেন তার এই ব্যাংক অ্যাকাউন্টে ৳১,১৭,৩২৬ টাকার মতো ক্লোজিং ব্যালেন্স আছে। রাইট? তো এগুলাকে আমরা কি করেছি? এগুলাকে আমরা একটা এক্সেল আনার চেষ্টা করেছি। তো এগুলো আমরা সবগুলো ডিটেইলস আমরা সাজায় রাখছি যাতে দ্রুত আমরা এন্ট্রি দিতে পারি। দেখেন এই ব্যাংকের ডিটেইলস এন্ট্রি করার জন্য আমরা অ্যানাদার টাইপে যাব। কারণ আমার টাইপটাই চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র যদি আমি আরো এড করতে চাই, হ্যাঁ? তাহলে আমি এড এ যাব। আচ্ছা আরেকটা কথা বলি, ধরেন যে আমরা এখানে একটা মাত্র সঞ্চয়পত্র দিয়েছি। এখন আপনার ধরেন যে ৪ টা সঞ্চয়পত্র আছে। মানে রেজিস্ট্রেশন নাম্বার ৪ টা। তাহলে আপনাকে ৪ বার কিন্তু এন্ট্রি দেয়া লাগবে। সো আমরা আপনাদেরকে আলোচনার সুবিধার্থে শুধুমাত্র একটা দেখালাম। আপনার ক্ষেত্রে যদি ৪ টা হয়, ৩ টা হয় বা যতগুলোই আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজই কিন্তু আপনাকে কি করতে হবে? এখানে এন্ট্রি করতে হবে। তো যেহেতু এটা মানে এখন আমরা ব্যাংক এন্ট্রি করব, তাহলে আমরা এড অ্যানাদার টাইপে গেলাম। এখান থেকে আমরা সিলেক্ট করব এই যে ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট ব্যাংক এবং এফআই। এটা আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো এখান থেকে আমরা প্রথমে সোনালী ব্যাংক সিলেক্ট করব। দেন অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এটা সেভিংস অ্যাকাউন্ট এবং ব্রাঞ্চের নামটা আমরা দিয়ে দিচ্ছি। দেন অ্যাকাউন্ট নাম্বার, গ্রস ইন্টারেস্ট, দেন হচ্ছে রিলেটেড ফিজ। নেক্সট হচ্ছে টিডিএস কত টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে এবং ফাইনাল হচ্ছে উনার ইয়ার এন্ড ব্যালেন্স কত। ঠিক আছে? আমরা ডাটা এন্ট্রি করলাম। এখানে দেখেন রিলেটেড ফিজ নিয়ে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আসলে রিলেটেড ফিজের মধ্যে আমরা কি আনতে পারবো? দেখেন এই ব্যাংক ইন্টারেস্ট আর্ন করার জন্য আপনার যে খরচগুলো হয়েছে সেটা আপনি আনতে পারবেন। এখন মেইন জিনিস হচ্ছে যে আমি ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্টটা আমি যে রান করতেছি সেখানে অনেক ধরনের খরচ থাকতে পারে। ধরুন যে আমি চেকবুক নিয়েছি, চেকবুকের একটা খরচ আছে, অ্যানুয়াল মেইনটেন্যান্স ফি আছে, এসএমএস ফি আছে, বিভিন্ন টাইপের খরচ আছে। তো এরকম যত ধরনের খরচ আছে সবগুলো যোগ করে আপনি এখানে এন্ট্রি করতে পারেন। সো আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি করা হয়েছে যেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। আমাদের আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে ডিপিএস। আমরা এটা এন্ট্রি করব। তো এন্ট্রি করার আগে আমি যদি আপনাদেরকে ডিপিএস এর স্টেটমেন্টটা দেখাই, দেখেন এখানে এটা হচ্ছে ডিপিএস এর স্টেটমেন্ট। সো এখানে দেখেন তার ওপেনিং আছে ১,৬৮,০০০ টাকার মতো এবং প্রতি মাসে উনি ৫,০০০ টাকা করে ডিপিএস করে। তো ডিপিএস হচ্ছে ইনস্টলমেন্টে হচ্ছে ৫,০০০ টাকা করে। এখানে দেখেন ১১,১৭০ টাকার মতো তার একটা ইন্টারেস্ট পেয়েছে। এখান থেকে ১৬৭৬ টাকার মতো ট্যাক্স ডিডাকশন হয়েছে। এক্সাইজ ডিউটি হচ্ছে ১৫০ টাকা এবং আমরা যদি ক্লোজিং দেখি ২,৩৭,৩৯৭ টাকা, যেটা এই যে এক্সেল এর মধ্যে আমাদের অলরেডি আনা আছে। তো এখান থেকে আমরা আসলে এন্ট্রিটা দেওয়ার চেষ্টা করব। সো এটা হচ্ছে সোনালী ব্যাংক এবং এটা হচ্ছে এই যে ডিপিএস, এটা ব্রাঞ্চের নাম এন্ট্রি করলাম। দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, দেন গ্রস ইন্টারেস্ট হচ্ছে ১১,১৭০ টাকা অ্যান্ড দেন হচ্ছে রিলেটেড ফিজ হচ্ছে ১৫০ টাকা অ্যান্ড দেন টিডিএস হচ্ছে আপনার ১৬৭৬ টাকা টিডিএস, ২,৩৭,৩৯৭ টাকা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। তাহলে দেখেন আমাদের ডিপিএস এর এন্ট্রি করা শেষ। দেন আমাদের একটা এফডিআর আছে। আমরা এফডিআর এর ডাটাটা এন্ট্রি করব। এফডিআরটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন বছরের শুরুতে ৫ লাখ টাকার মতো
ওনার এফডিআর করা ছিল এবং উনি ৫০,১৩৮ টাকার মতো উনি ইন্টারেস্ট পেয়েছে। ৫,০১৩ টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে, ২,০০০ টাকা হচ্ছে এক্সারসাইজ ডিউটি এবং ৫,৪৩,১২৬ টাকা ওনার ক্লোজিং এ আছে। তো এটা হচ্ছে ওনার ট্রাস্ট ব্যাংকে। আমরা এটা এই যে এখান থেকে ট্রাস্ট ব্যাংক সিলেক্ট করলাম। এটা হচ্ছে এফডিআর এবং টার্ম ডিপোজিট এখানে যাবে। ওনার ব্রাঞ্চটা হচ্ছে গুলশান ব্রাঞ্চ এবং ওনার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এন্ট্রি দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আপনার ইন্টারেস্ট উনি ৫০,১৩৮ টাকা পেয়েছে। ২,০০০ টাকা হচ্ছে এক্সারসাইজ ডিউটি এবং ট্যাক্স ডিডাকশন হয়েছে ৫,০১৪ টাকার মতো এবং আমরা যদি ক্লোজিং ব্যালেন্স দেখি ৫,৪৩,০০০ সামথিং টাকা ক্লোজিং ব্যালেন্স। তাহলে দেখেন আমাদের কি এন্ট্রি করেছি? তাহলে দেখেন আমাদের এন্ট্রিটা হয়ে গেছে। আমরা এখানে একটা ব্যাংক ইন্টারেস্ট এন্ট্রি করেছি, মানে সেভিংস অ্যাকাউন্ট, দেন হচ্ছে একটা ডিপিএস অ্যাকাউন্ট, দেন হচ্ছে একটা এফডিআর অ্যাকাউন্ট আমরা এন্ট্রি করেছি। কারণ আমরা দেখেছি পেনশনভোগী যারা আছেন তাদের এই ধরনের ইনকামই থাকে। নেক্সট হচ্ছে উনি পোস্ট অফিস থেকে একটা ইন্টারেস্ট ইনকাম পেয়েছে। তো ইন্টারেস্ট ইনকামটাও আমরা এখন এন্ট্রি করার চেষ্টা করব। তো এখানে আসেন, দেখেন এখানে এই যে অ্যাডে গিয়ে পোস্ট অফিসটা এড করার জন্য আমরা এখানে পিওএসটি দিয়ে সার্চ করলাম। এই যে পোস্ট অফিস চলে আসছে। এখান থেকে এটা আমরা এফডিএস সিলেক্ট করব এবং এখানে ব্রাঞ্চের মানে পোস্ট অফিস যে জায়গার ওই পোস্ট অফিসের ব্রাঞ্চটা দেয়া লাগবে এবং দেন অ্যাকাউন্ট নাম্বারটা দেয়া লাগবে। এটা হচ্ছে তার পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার এবং উনি ইন্টারেস্ট পেয়েছে ৩৩,৫৮০ টাকার মতো এবং এখান থেকে ৩,৩৫৮ টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে। ওনার কোনো ধরনের ফিজ ডিডাকশন হয় নাই। মানে এখানে দেখেন এই পোস্ট অফিস কোনো ধরনের চার্জেস কাটে নাই এবং এটা ওনার ক্লোজিং ব্যালেন্সও নাই। কেন ক্লোজিং ব্যালেন্স নাই? এটা এনক্যাশ হয়ে গেছে। মানে ওই যে পোস্ট অফিসে ওনার যে টাকাটা ছিল উনি এটা এনক্যাশ করেছে বা মেয়াদ পূর্তি হয়ে গেছে এবং ওনার এখানে ৩৩,৫৮০ টাকার মতো উনি আসলে ইন্টারেস্ট পেয়েছে। তাহলে দেখেন পোস্ট অফিসের জন্য আমরা কি এন্ট্রি করলাম? অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা ইন্টারেস্ট পেয়েছে, যদি চার্জেস থাকে চার্জেসটা এন্ট্রি করবেন আর ক্লোজিং ব্যালেন্স যদি থাকে ক্লোজিং ব্যালেন্সটা আপনি এন্ট্রি করবেন। তাহলে আমাদের এখানে ক্লোজিং ব্যালেন্সটা নাই। সো আমাদের সবগুলো ডাটা এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা সেভ ড্রাফট দিলাম, এটা সেভ হয়ে গেছে। আমাদের দেখেন ইনকামের ডাটা এন্ট্রি করা শেষ। এখন আমরা রিবেটে যাব। দেন আমরা রিবেট ট্যাবে আসলাম। রিবেট মানে হচ্ছে কর ছাড়। আপনি এনবিআর যে এরিয়াগুলো ডিটারমাইন করে দিয়েছে বা যে খাতগুলো ডিটারমাইন করে দিয়েছে এটা হচ্ছে সেই খাতগুলা। আপনি এই জায়গাগুলোতে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন বা এই খাতগুলোতে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। তো আমাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার একটা শুধুমাত্র ডিপিএস ছিল সোনালী ব্যাংকের, রাইট? এই সোনালী ব্যাংকে এবং অ্যাকাউন্ট নাম্বারটা ছিল হচ্ছে আপনার এইটা ছিল অ্যাকাউন্ট নাম্বার। আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করলাম। দেন ডিপোজিট যদি আমরা দেখি ৫,০০০ টাকা করে ছিল। অর্থাৎ ৫,০০০ ইন্টু ১২ যদি হয় ৬০,০০০ টাকা। এটাই হলো উনার একমাত্র ডিপিএস ছিল। উনার রিবেটে ক্লেম করার মতো আর কোনো ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট নাই বলতে দেখেন উনার কোনো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম নাই। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের উপর ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়া যায় বা উনি সঞ্চয়পত্র যদি এবছর কিন্তু সেটার উপর উনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাইতো। অর্থাৎ এই রিলেটেড উনার আর কোনো কিছু নাই। তো ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করেছি যে আসলে আপনি কোন, কোন খাতে ইনভেস্ট করলে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন এবং সেটা কিভাবে আসলে রিটার্নে দেখাইতে হয়। তো আপনি প্রয়োজন মনে করলে এই ভিডিওতে দেখতে পারেন। সো যেহেতু আমরা ডিপিএস এর ডাটা এন্ট্রি করেছি, আমরা সেভ ড্রাফট দিলাম। আমাদের ইনফরমেশন গুলো সেভ হয়ে গেছে। এখন আমরা এক্সপেন্ডিচারে আসলাম। সো এক্সপেন্ডিচার ট্যাবে আসার পরে দেখেন এখানে একটা মেসেজ দেখাচ্ছে যে IT10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, মানে আমার জন্য ম্যান্ডেটরি না। স্টিল আমরা সাবমিশন করতে চাচ্ছি কিনা। তো আমরা যদি নোতে দিই তাহলে দেখেন এখানে টোটাল কত টাকা আমার এক্সপেন্স হয়েছে তার টোটাল অ্যামাউন্টটা আমাকে দিতে বলতেছে। আর আমরা যদি ইয়েসে দিই তাহলে আমরা খাত ওয়াইজ এন্ট্রি দিতে পারবো। সো দেখেন আমরা সবসময় যে সাজেশনটা দিয়ে থাকি এখানে আপনার খাত ওয়াইজ ডিটেইলসটাই আপনার দেওয়া উচিত। প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ফুড, ক্লদিং এবং আদার এসেনশিয়াল পারপাস কত টাকা খরচ হয়েছে। তো আমরা এই লোকের ক্ষেত্রে ৩,০৫,০০০ টাকার মতো খরচ হয়েছে আমাদেরকে যে ডাটাটা দেওয়া হয়েছে তার ডাটার বেসিসে এবং তার অ্যাকোমোডেশন পারপাস ২,২০,১০০ টাকার মতো খরচ হয়েছে। আমরা যদি অটো এবং ট্রান্সপোর্টেশন আসি তার আদার ট্রান্সপোর্টেশন বাবদ ১৫,০০০ টাকার মতো খরচ হয়েছে এবং হাউস হোল্ড এবং ইউটিলিটিতে অনেকগুলো ক্যাটাগরি আছে। সেখানে তার ইলেকট্রিসিটি বাবদ ১২,০০০ টাকা, গ্যাস এবং ওয়াটার বা সুয়ারেজ বিল বাবদ হচ্ছে তার ৫,০০০ টাকার মতো, ফোন, ইন্টারনেট বা টিভির যে সাবস্ক্রিপশন আছে তার জন্য ২,০০০ টাকার মতো, তার হোম সাপোর্টের খরচ হয়েছে ১০,০০০ টাকার মতো। টোটাল এই হাউস হোল্ড পারপাস হচ্ছে তার ২৯,০০০ টাকার মতো একটা খরচ আছে, যেটা অটো এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে হচ্ছে ১৫,০০০ টাকা। এডুকেশনাল এক্সপেন্সেস তার ১,১০,০০০ টাকার মতো একটা এডুকেশনাল এক্সপেন্সেস আছে। আমরা যদি ফেস্টিভ্যাল এবং আদার স্পেশাল এক্সপেন্সেসে আসি তার ফেস্টিভ্যাল এবং পার্টি ইভেন্টে ৮৫,০০০ টাকার মতো সারা বছর ব্যাপী একটা খরচ আছে। নেক্সট হচ্ছে তার ফিলান্থ্রোপিক অ্যাক্টিভিটি বাবদ ১৬,০০০ টাকার মতো খরচ আছে। এই হচ্ছে তার টোটাল ৭,৮০,১০০ টাকার মতো টোটাল খরচ আছে। তাহলে দেখেন এখানে আমরা যে খরচগুলো এন্ট্রি করেছি এগুলো হচ্ছে মূলত লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে 1 জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ এই সময়কালে ওনার যে পরিমাণ খরচ হয়েছে এই খরচের ডাটাটাই এন্ট্রি করেছি। আপনার ক্ষেত্রেও সেম ওই খরচের ডাটাটা আপনাকে এন্ট্রি করা লাগবে।
নেক্সট এই অ্যারোটাতে ক্লিক করার পরে মানে ট্যাক্স চার্জেসের যে অ্যারোটা এটাতে ক্লিক করার পরে ২ টা নতুন ফিল্ড আমাদের সামনে আসছে। একটা হচ্ছে আমার থেকে কত টাকা সোর্স ট্যাক্স কেটে রাখা হইছে। আরেকটা হচ্ছে গত বছর আমি কোন ধরনের সারচার্জ, ট্যাক্স বা আদার কোনো অ্যামাউন্ট পে করেছি কিনা। তো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে দেখেন অনেকগুলো ট্যাক্স কিন্তু আমাদের থেকে কেটে রাখা হইছে। আমরা যদি যে এক্সেলটা আপনাদেরকে দেখাইছিলাম, তো আমরা যদি এই কলামটা দেখি দেখেন উনার ৩ টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৳৬,৯৭১ মতো ট্যাক্স ডিডাকশন হইছে। সঞ্চয়পত্রের ট্যাক্স ডিডাকশন ছিল ৳২৮,৩৯০ মতো এবং পোস্ট অফিসে ছিল ৳৩,৯৫৮। সবগুলো যোগ করে হচ্ছে ৳৩৮,৭১৯। এই ৳৩৮,৭১৯ আমরা এখানে ইনপুট করলাম। ইনপুট করে আমরা দেখেন এখানে একটা কমেন্ট দিয়েছি যে, "অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট" এবং হচ্ছে পোস্ট অফিস ডকুমেন্টস। এখানে দেখেন এই যে আপনি চাইলে যেকোনো সময় আপনি আপনার মন্তব্যটা দিতে পারেন। অর্থাৎ সবগুলো হেডে আপনার যে মানে আপনার কাছে যদি মনে হয় যে, যেকোনো ধরনের মন্তব্য দেয়া উচিত, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কমেন্টটা পাস করতে পারেন। আমরা শুধু এই জায়গাটাতে দিয়ে দিলাম যে, "অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট" এবং পোস্ট অফিসের ডকুমেন্টস অনুসারে। তো আমরা 7 কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে আসলাম। নেক্সট হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটিজ স্টেটমেন্ট। অর্থাৎ আপনার কি পরিমাণ সম্পত্তি এবং দায় আছে তার ডেটাটা এন্ট্রি করা লাগবে। তো সম্পত্তি যেটা হচ্ছে ৩০ জুন ২০২৫ মানে ৩০ জুন ২০২৫ তারিখে আপনার যে পরিমাণ সম্পত্তি ছিল বা যে পরিমাণ দায় ছিল তার ডিটেইলসটাই আপনাকে এন্ট্রি করা লাগবে। এখানে দেখেন ইম্পোর্ট এবং অটোফিল একটা অপশন আছে। যারা গত বছর অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশন করেছেন, তারা ইম্পোর্ট এবং অটোফিলে ক্লিক করার সাথে, সাথে গত বছরের অ্যাসেটের ডিটেইলসটা আপনার চলে আসবে। দেন আপনি আপনার মতো করে যে অ্যাসেটটা আছে সেটা থাকবে। আর যে অ্যাসেটের ভ্যালু বৃদ্ধি পাইছে ভ্যালুটা বাড়াবেন, বা যে অ্যাসেটের ভ্যালু কমে গেছে সেটা আপনি ভ্যালু কম করবেন, বা যে অ্যাসেটটা নতুন করে আপনি কিনেছেন সেটা এড করবেন। সো দেখেন প্রথম ক্যাটেগরি হচ্ছে বিজনেস ক্যাপিটাল। আমাদের কোনো ধরনের বিজনেস ক্যাপিটাল নাই। দেন হচ্ছে নন এগ্রিকালচারাল প্রপার্টি। তো আমরা যে ব্যক্তি ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতেছি তার একটা নন এগ্রিকালচারাল প্রপার্টি ছিল যেটা উনি পারচেজ করেছে। তো এরিয়া অফ দ্য প্রপার্টি আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা ৭৪৫ আসলে স্কয়ার ফিট এটা। তো দেখেন এটার বছরের শুরুতে ছিল ৩১,৫০,০০০, বছরের শেষেও ৩১,৫০,০০০। এখানে কোনো ধরনের চেঞ্জ হয় নাই। এটা আমরা রেখে দিলাম। দেন তার এগ্রিকালচারাল প্রপার্টি যদি কারো থাকে আপনি এখানে এন্ট্রি করতে পারেন। তো আমাদের ক্ষেত্রে এই ব্যক্তির ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে সঞ্চয়পত্র আছে। তো দেখেন এই ব্যক্তির একটা সঞ্চয়পত্র আছে যেটা আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে ইনকামের এখানে দিয়েছিলাম। এখন আমরা অ্যাসেটের এখানে আসলে নিয়ে আসবো। অ্যাসেটের এসে নিয়ে আসার জন্য আমরা কি করেছি দেখেন সঞ্চয়পত্রের এখানে টিক চিহ্ন দিয়েছি। দেওয়ার পরে যে এই যে ইম্পোর্ট ফ্রম ইনকাম যেটা দেখতেছেন এখান থেকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে ডাটাটা দিয়েছি সেটা সিঙ্ক করতে বলতেছে। আমরা সিঙ্ক করব। সিঙ্ক করার সাথে, সাথে এই যে ৳২৫,০০,০০০ চলে আসছে। অর্থাৎ ডেটাটা আমরা খুব দ্রুতই ইম্পোর্ট করতে পারতেছি। নেক্সট হচ্ছে এফডিআর। তার এফডিআর ছিল। এফডিআরও সেম প্রসেসে আমি টিক চিহ্ন দিয়ে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে দেখেন এখানে ২ টা এফডিআর দেখাচ্ছে। একটা হচ্ছে পোস্ট অফিসের, আরেকটা হচ্ছে ট্রাস্ট ব্যাংকের। দেখেন পোস্ট অফিসেরটা হচ্ছে 0 কারণ এটা অলরেডি এনক্যাশ হয়ে গেছে। এখন আমি এই যে প্রথমটা সিলেক্ট করে সিঙ্ক করলাম। কারণ পোস্ট অফিসেরটা আমি দেখাবো না কারণ এটা অলরেডি কি হয়ে গেছে? এটা এনক্যাশ হয়ে গেছে। আপনাদের অনেকের এনক্যাশমেন্ট নিয়ে কোয়েশ্চেন থাকে যে আমার এফডিআর এনক্যাশমেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে আসলে অ্যাসেটে আসবে কিনা? আসলে যেহেতু এনক্যাশমেন্ট হয়ে গেছে এটা তো আসলে অ্যাসেটে নাই, রাইট? মানে অ্যাসেটে নাই বলতে এফডিআর হিসেবে তো নাই। তো এইজন্য আসলে এফডিআর হিসেবে আনার কোনো প্রয়োজন নাই। দেন হচ্ছে ডিপিএস। আমরা যদি ডিপিএসটা সেম প্রসেসেই আমরা ডিপিএসটা সিঙ্ক করব। সিঙ্ক করে এখান থেকে আমরা ডাটাটা এন্ট্রি করলাম। নেক্সট হচ্ছে ফার্নিচার। এখানে দেখেন আমরা ফার্নিচারের ওপেনিং হিসেবে দেখাই দিলাম উনার ৳৩,৪০,০০০ অ্যাজ পার ওপেনিং আছে। তো আপনি চাইলে এখানে ফার্নিচারও আইটেম ওয়াইজ যাইতে পারেন যে কয়টা চেয়ার আছে, টেবিল আছে বা কি, কি আছে, বা আপনি চাইলে টোটালটা একসাথেও দিতে পারেন যদি সেটা ওপেনিং হয়। আর যদি নতুন করে পারচেজ করে থাকেন এই যে এড এ গিয়ে আপনি নতুন করে মানে ফার্নিচার আইটেমটা এড করে নিবেন। সো নেক্সট হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস খুবই ইম্পোর্টেন্ট। অর্থাৎ আপনার যে পরিমাণ ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে এই ব্যাংক অ্যাকাউন্ট গুলো আমাদেরকে এখানে আনতে হবে। তো আমরা প্রথমে নোটস অ্যান্ড কারেন্সিতে যাচ্ছি ব্যাংক অ্যাকাউন্টটা এড করার জন্য। এখানে দেখেন এই যে প্লাস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এ দেখাচ্ছে। এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইম্পোর্ট করব। আমরা সোনালী ব্যাংকের একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আসছিলাম, রাইট? আমরা যখন ইনকামের ডাটাটা ইনপুট করেছিলাম সেটাই আমরা এখন সিঙ্ক করব। সো দেখেন সোনালী ব্যাংকের ডেটাটা চলে আসছে। উনার একটাই ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি একটাই দিলাম। যদি অনেকগুলো থাকে আপনি এখান থেকে এড করতে পারবেন। তো আমরা ক্যাশ ইন হ্যান্ড পরেরটা যেটা খুবই ইম্পোর্টেন্ট যে আপনার কত টাকা ক্যাশে আছে। এটা আপাতত আমরা এন্ট্রি করতেছি না। আমরা আসলে এটা একটু পরে এন্ট্রি করব। তো এখানে যদি আমরা লায়াবিলিটিজ এ আসি তার কোনো ধরনের লায়াবিলিটিজ নাই। তো আমরা এটা স্কিপ করতেছি। এখানে দেখেন আউটফ্লো। আউটফ্লো মানে তার কি পরিমাণ খরচ হয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন তার ৳৮,১৮,৮১৯ মতো একটা লিভিং এক্সপেন্সেস আসছে। যদি এটা আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না। কেন এডিট করতে পারবেন না? আপনি এই যে এক্সপেন্ডিচার এখানে যে ডাটাটা দিছেন সেটা এখানে আসছে। আমি ধরুন যে সেভ করলাম। এখানে নেগেটিভ আসতেছে, অসুবিধা নেই। আমরা এটা পজিটিভ করব। এখানে দেখেন এই যে এক্সপেন্ডিচার এ যদি আমরা আসি এই যে ৳৮,১৮,৮১৯ রাইট? এই ৳৮,১৮,৮১৯ মূলত আপনার এখানে এই যে আউটফ্লো তে আসছে। অর্থাৎ এই পরিমাণ আপনার লিভিং এক্সপেন্সেস খরচ হয়েছে। দেন আপনার যদি কোনো ধরনের লস হয় বা ডিডাকশন হয় বা আদার এক্সপেন্সেস হয়, মানে এমন কোনো এক্সপেন্সেস হয়েছে যেটা ৳৮,১৮,০০০ এর মধ্যে নাই সেটা আপনি এখানে দেখাইতে পারবেন। বা আপনার যেকোনো কারণে কোনো খরচ হয়েছে, এই খরচটা আপনি এখানে দেখাইতে পারবেন বা ডিডাকশনটা আপনি এখানে দেখাইতে পারবেন। বা আপনি কাউকে গিফট করেছেন, রাইট? আপনি কোনো ডোনেশন দিয়েছেন বা কোনো কন্ট্রিবিউশন দিয়েছেন তাহলে আপনি এখানে দেখাইতে পারবেন। অর্থাৎ আপনার গিফট করা মানে কি? আপনার তো অ্যাসেট কমে যাওয়া, সম্পত্তি কমে যাওয়া, রাইট? তো এই আউটফ্লো মানে হচ্ছে আউটফ্লো তে একটা হচ্ছে আপনার এক্সপেন্সেস দিয়ে আউটফ্লো হইতে পারে। আদারওয়াইজ আপনার লসের কারণেও আউটফ্লো হইতে পারে।
বা আপনি গিফট দিয়েছেন, সেক্ষেত্রে আপনার আউটফ্লোটা হইতে পারে। নেক্সট হচ্ছে সোর্স অফ ফান্ড। আপনার ফান্ডটা আসলে কোথা থেকে আসছে? তো আমরা এখানে যদি দেখে থাকি, তার এখানে ২ টা জায়গা থেকে ফান্ডটা আসছে। একটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম থেকে, আরেকটা হচ্ছে রিটার্নে যে ইনকামটা, ট্যাক্সেবল ইনকামটা দেখানো হয়েছে, ২ টাই। এখানে আসলে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এটা অ্যাজ ইট ইজ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। দেন আদার কোনো রিসিপ্ট যদি আপনার থাকে, ধরেন যে আপনি গিফট পেয়েছেন, রাইট? এখানে তো ছিল গিফট দেয়া বা ডোনেশনটা আপনিই পেয়েছেন, কন্ট্রিবিউশনটা আপনিই পেয়েছেন। তখন তো আপনার রিসিপ্ট হবে, রাইট? তো এই ধরনের কোনো রিসিপ্ট যদি আপনার থাকে, আপনি এখানে সেটা মেনশন করবেন। তো আমাদের ক্ষেত্রে এই ধরনের কিছু নাই। সো এখানে দেখেন আরেকটা ডাটা আমাদেরকে ইনপুট করতে হবে, যেটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে গত বছর আপনার কত টাকা সম্পত্তি ছিল। সম্পত্তি বলতে নিট সম্পত্তি। মানে টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটিস মাইনাস করার পরে যে সম্পত্তিটা হয়, সেটাকে নিট সম্পত্তি বলে। গত বছর এই লোকের যে নিট সম্পত্তি ছিল, সেটা আমাদেরকে এন্ট্রি করা লাগবে। তো এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি লাস্ট ইয়ারের ফাইল থেকে পাবেন। তো লাস্ট ইয়ারে আপনি সাধারণত এই সিরিয়াল নাম্বারটাতে পাবেন। তো এখান থেকে আমাদেরকে ডাটাটা ইনপুট করা লাগবে। তো ওনার ক্ষেত্রে যেটা ছিল, লাস্ট ইয়ারে ওনার ৬৮,৯০,৮০৪ টাকা ছিল। মানে আমরা যে ব্যক্তি ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতেছি, ওনার গত বছর ৬৮,৯০,৮০৪ টাকার কি ছিল? সম্পত্তি ছিল। তো আমরা যদি নিচে আসি, দেখেন এই সম্পত্তিগুলোর একটা ডিটেইলস আমাদেরকে দেখাচ্ছে। মানে আমরা যে অ্যাসেটগুলো এন্ট্রি করেছি, সেটার ডিটেইলস দেখাচ্ছে। আমরা যত ধরনের অ্যাসেট এন্ট্রি করেছি, তার টোটাল যোগফল হচ্ছে ৬৮,৮৭,৮৪৭ টাকা। অর্থাৎ আমরা ধরেন যে এখানে শুরু থেকে যদি বলি, আমরা একটা নন এগ্রিকালচারাল প্রপার্টি এন্ট্রি করেছি, তার সঞ্চয়পত্র ছিল, তার এফডিআর ছিল, তার ডিপিএস ছিল এবং তার ফার্নিচার ছিল, তার ব্যাংকে কিছু টাকা জমা ছিল। এই সবগুলো যোগ করে তার টোটাল সম্পত্তি ৩০শে জুন ২০২৫ তারিখে তার টোটাল সম্পত্তি দাঁড়ালো ৬৮,৮৭,৮৪৭ টাকা। তার কোনো লায়াবিলিটি নাই, অর্থাৎ এটাই তার নেট সম্পত্তি। এবং গত বছর আমরা সম্পত্তি কত এন্ট্রি করেছি? ৬৮,৯০,০০০। অর্থাৎ সম্পত্তি তার কমে গেছে। ২,৯৫৭ টাকার সম্পত্তি কমছে। আর তার খরচ হইছে ৮,১৮,৮১৯ টাকা। মানে এই যে এখানে যে আউটফ্লোটা আপনারা দেখেছেন, টোটাল এই ৩ টার যোগফল। আমরা যদিও এখানে কোনো ডাটা দিই নাই, যার কারণে একটাই দেখাচ্ছে ৮,১৮,৮১৯ টাকা। এই ৮,১৮,৮১৯ টাকা তার আউটফ্লো হয়েছে। এই ২ টা যোগ করে, মানে ২,৯৮৭ এবং ৮,১৮,০০০ যোগ করে টোটাল ৮,১৫,০০০ আসছে তার টোটাল ফান্ড আউটফ্লো। যেহেতু এটা নেগেটিভ, এজন্য এটা কমে গেছে। মানে ৮,১৮,০০০ থেকে ৮,১৫,০০০ হয়েছে, রাইট? এটা কমে গেছে। তো এটা এখন দেখাচ্ছে যে তার সোর্স অফ ফান্ড কত? সোর্স অফ ফান্ড হচ্ছে ৮,৮৫,০৯৮ টাকা। অর্থাৎ তার পজিটিভ ব্যালেন্স আছে। এখানে দেখেন ডিফারেন্সটা পজিটিভ আছে। তো এটা পজিটিভ যেহেতু আছে, এটা আমরা আসলে 0 করব। 0 করার জন্য আমাদের এখানে যে ক্যাশ ইন হ্যান্ড, যেটা আমরা ০ দিয়েছি, সেটা আমরা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ ডিফারেন্সটা। তাহলে দেখেন আমার ডিফারেন্সটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। আমরা সেভ ড্রাফট দিলাম, আমাদের ইনফরমেশনটা সেভ হয়ে গেছে। দেন ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসলে দেখেন আমরা যে ডেটাটা দিয়েছি, অর্থাৎ আমরা যত ধরনের ইনফরমেশন দিয়েছি, তার ক্যালকুলেশনটা এখানে আছে। আমরা আগে এই কাজটা অফলাইনে করতাম, এখন এটা অনলাইন অটোমেটিক্যালি ডিটারমাইন করতেছে। তো এখানে দেখেন আমরা যদি দেখি একদম নিচের দিকে আসার পরে, তার টোটাল ট্যাক্স পেয়েবল আসছে ৩৮,৭১৯ টাকা। তাহলে এটা কি তাকে পে করতে হবে? না, আসলে তাকে পে করতে হবে না। কেন পে করতে হবে না? কারণ তার তো অলরেডি অ্যাট সোর্সে দেয়া আছে, রাইট? আমরা দেখেছি ব্যাংক ট্যাক্স ডিডাকশন করেছে, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পাওয়ার সময় ট্যাক্স ডিডাকশন হয়েছিল, এবং আমরা দেখেছি পোস্ট অফিসের ক্ষেত্রেও তার ট্যাক্স ডিডাকশন হয়েছে। তো সবগুলোই আমরা এখন ক্লেম করব। এটাকে বলা হয় এআইটি বা টিডিএস ক্লেম, বা উৎসে কর কর্তনের ক্লেম করা। ঠিক আছে? এটা ক্লেম করার জন্য এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস যেটা দেখতেছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা হচ্ছে ই-রিটার্ন লেজার। এই লেজারটাতে মূলত আমাদেরকে ক্লেম করতে হয়। এখানে আপনি বাম পাশে দেখতেছেন, এখানে হেডগুলো দেয়া আছে। আপনি এই যে সোর্স ট্যাক্স ক্লেম করতে পারবেন, এখান থেকে এআইটি ক্লেম করতে পারবেন, আপনার 173 তে যদি কোনো ট্যাক্স দেয়া থাকে সেটা ক্লেম করতে পারবেন, বা এনভায়রনমেন্ট সারচার্জ আপনি ক্লেম করতে পারবেন, এবং গত বছরের রিফান্ডও আপনি ক্লেম করতে পারবেন। তো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটাই আপনি ক্লেম করবেন। আমাদের ক্ষেত্রে আমরা সোর্স ট্যাক্সটা ক্লেম করব। এখানে স্যালারি আমাদের নাই, আমাদের এই যে ব্যাংক ইন্টারেস্ট আছে। ব্যাংক অ্যান্ড এফআইতে যাওয়ার পরে দেখেন এখানে এই যে সিঙ্ক ফ্রম ইনকাম, এটাতে এই যে যত ধরনের আমরা এন্ট্রি করেছি, এফডিআর, ডিপিএস, সেভিংস অ্যাকাউন্ট বা পোস্ট অফিস, সবগুলোই কিন্তু চলে আসছে। আমরা সিলেক্ট অলে গিয়ে সিঙ্ক করব। সিঙ্ক করার সাথে সাথে দেখেন এই যে সবগুলো আমার এন্ট্রি হয়ে গেছে। নেক্সট হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রে যখন আপনি ইন্টারেস্ট পেয়েছেন, তখন আপনার থেকে ট্যাক্স ডিডাকশন করা হয়েছে, রাইট? তো দেখেন যত টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে, সেটা তো আপনাকে ক্লেম করা লাগবে। তো ক্লেম করার জন্য এখানে আসলে সিঙ্ক ফ্রম ইনকাম আপনি দিতে পারেন, কিন্তু এটা আসলে কাজ করবে না। এটা এখন আর কাজ করে না। এখন আপনাদেরকে আসলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই সার্চ করতে হবে। অর্থাৎ এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদেরকে সার্চ করে দেন সেটা ক্লেম করতে হবে। তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিভাবে সার্চ করতে হয় সেটা দেখাচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে যে সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিছু ইনফরমেশন হাইড করা আছে। এখানে দেখেন আমরা যদি দেখি ৩,৩১২ টাকার মতো ওনার টিডিএস অ্যাভেলেবেল আছে, এবং আমরা পুরোটাই কি করব? আমরা ক্লেম করব। অর্থাৎ আমার টিডিএস ক্লেম করা হয়ে গেছে। এখন আমি সেভ দেওয়ার সাথে সাথে, এই যে সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে স্ট্যাটাসটা দেখাবে ভেরিফাইড, অর্থাৎ আপনার যে সঞ্চয়পত্রের যে ট্যাক্স ডিডাকশনটা, এটা ভেরিফাই করা হয়েছে অনলাইনে। সো এটা পারফেক্টলি ওকে। সো আমরা ট্রেনিং পারপাস আপনাদেরকে যে সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র বা সার্টিফিকেটটা দেখালাম, এখানে দেখেন ট্যাক্স ডিডাকশন ছিল ২৮,৩৮৯ টাকা ৮৭ পয়সা।
আমরা আসলে কি করেছি, আমরা আসলে কিভাবে আপনি সঞ্চয়পত্রের টিডিএসটা ক্লেম করবেন শুধুমাত্র একটা দেখালাম। তো আমরা যেহেতু ট্রেনিং পারপাস হাইপোথেটিক্যাল ডাটাটা এন্ট্রি করেছি, সেক্ষেত্রে পুরো ডাটাটা আমাদের আসলে মিলতেছে না। বাট আপনার ক্ষেত্রে এটা মিলে যাবে। যদিও আমার এখানে ৳৩,৩১২ হইছে। whereas আমাদের সার্টিফিকেটটা কত ছিল? সার্টিফিকেটটা ছিল হচ্ছে ২৮,০০০ সামথিং। এজন্যই মিলতেছে না। বাট আপনার ক্ষেত্রে এটা মিলে যাবে। বা আপনার ক্ষেত্রে যদি সঞ্চয়পত্র অনেকগুলো রেজিস্ট্রেশন নাম্বার থাকে, আপনাকে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে হবে। অর্থাৎ ১০ টা রেজিস্ট্রেশন নাম্বার থাকলে ১০ বার আপনাকে এন্ট্রি করা লাগবে বা ৫ টা থাকলে ৫ বার, ২ টা থাকলে ২ বার। এভাবে আসলে আপনাকে এন্ট্রিটা করা লাগবে। এরপরে দেখেন এখানে আদার্স অপশন আছে। মানে আদার্স কোন সেকশনে আপনার থেকে ট্যাক্স ডিডাকশন হইলে সেটা এখানে দেখাবেন বা আপনি যদি আপনার যদি গাড়ি থাকে, গাড়ির জন্য যে ট্যাক্সটা দিয়ে আসছেন সেটা আপনি ক্লেম করতে পারেন। তো এগুলো আসলে আমাদের ক্ষেত্রে নাই। আমরা কি করব, একদম নিচের দিকে আসে এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এ আসলে দেখতে পারবো আমরা কত টাকা ট্যাক্স আসলে ক্লেম করেছি, হ্যাঁ? তো এখানে আসার পরে দেখেন এই যে গো টু ই-রিটার্ন আছে। আপনি এখান থেকে গো টু ই-রিটার্ন এ চলে যেতে পারবেন। দেখেন আমরা এখানে আসার পরে দেখেন এই যে ৳১৩,৬৪১ মতো আমরা সোর্স ট্যাক্স ক্লেম করেছি। আমি এখান থেকে অ্যারো থেকে দেখতে পারবো যে আসলে কি পারপাস আমাদের ক্লেমটা হয়েছে। তো আমি যদি সামারিটা বলি, সামারিটা হচ্ছে ৳৩৮,০০০ মতো আমার ট্যাক্স পেয়েবল ছিল। আমরা এটি ক্লেম করেছি ৳১৩,৬৪১। ৳২৫,০০০ এখনো ডিফারেন্স দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমরা যে সার্টিফিকেটটা এন্ট্রি দিয়েছিলাম, সেখানে আয়কর কর্তন ছিল ২৮,০০০ সামথিং। whereas আমরা টিডিএস ক্লেম করছি কত? মাত্র ৩,০০০ সামথিং, রাইট? বাকি ৳২৫,০০০ আমাদের ডিফারেন্স আছে। এই ৳২৫,০০০ এখানে দেখাচ্ছে। আমি যদি পুরাটা ক্লেম করতাম সেটা আসতো না। আপনার ক্ষেত্রে আপনাকে পুরাটাই ক্লেম করা লাগবে। আপনার ক্ষেত্রে ডিফারেন্সটা আসবে না। যদি আসে, মানে আপনার যদি ক্যালকুলেশন অনুসারে সম্পূর্ণ ক্লেম করার পরেও যদি আপনার ট্যাক্স পেয়েবল আসে, সেক্ষেত্রে আপনি যে পে নাও অপশন থেকে আপনি পে করতে পারবেন। তো পে নাও অপশনে যাওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমি কার্ড সিলেক্ট করলাম। কার্ড সিলেক্ট করার পরে এখান থেকে আমি চালানের থ্রুতেও পে করতে পারি বা আমি সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে থ্রুতেও সিলেক্ট করতে পারি। অর্থাৎ আপনি এখানে আসার পরে আপনাকে কি করতে হবে? পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করতে হবে। তো আপনি কিভাবে আসলে ই-রিটার্ন পোর্টাল থেকে ট্যাক্স পে করবেন, সেটা নিয়ে বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা ছিল। আমি আর এই ভিডিওতে দীর্ঘায়িত করব না। তো আপনি এই ভিডিওটা দেখলে এটা সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন। আমরা এটা নিয়ে আর এখানে আলোচনা করতেছি না। তো আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন এ গেলাম। প্রসিড টু অনলাইন এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে ২ টা অপশন থাকবে। একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা। আপনি চাইলে ইংরেজিতেও দেখতে পারেন আর আপনি চাইলে বাংলাতেও দেখতে পারেন। সো এই পর্যায়ে এসে আপনার কাজটা হচ্ছে আপনি যে রিটার্নটা প্রিপারেশন করেছেন বা আপনি যে ডেটাগুলো ইনপুট করেছেন সেটা ঠিকভাবে আসছে কিনা, স্পেসিফিক্যালি আপনার অ্যাসেট লায়াবিলিটি গুলো ঠিকভাবে আসছে কিনা, ভ্যালুটা ঠিক আসছে কিনা, আপনি সবগুলো দেখে নিতে পারেন। সো আপনি চেক করার পরে যদি কোনো কিছু ভুল পান, সেক্ষেত্রে এই যে ব্যাক অপশন থেকে আপনি ব্যাকে যাইতে পারবেন। আর আপনি যদি সবকিছু ঠিকঠাক মতো পান, তাহলে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে কনফার্ম করতে বলবে যে আসলে আপনি সাবমিশন করতে চাচ্ছেন কিনা। আপনি ইয়েস এ টিক চিহ্ন দিবেন, সাবমিশন হয়ে যাবে। সাবমিশন হওয়ার পরে এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজ আসবে, অর্থাৎ আপনার ট্যাক্স রিটার্নটা পারফেক্টলি সাবমিশন হয়ে গেছে। এখানে একটা রেফারেন্স নাম্বার থাকে যেটা খুবই ইম্পোর্টেন্ট। সো রিটার্ন সাবমিশন করার পর আপনাকে কিছু ডকুমেন্টস ডাউনলোড করে রাখতে হবে, যেমন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ইনকাম ট্যাক্সের রিটার্ন, বা আপনি যদি 173 তে ট্যাক্স দিয়ে থাকেন সেই ট্যাক্সের কপিটা, হ্যাঁ? এগুলো আপনাকে ডাউনলোড করে রাখতে হবে বা অ্যাকনলেজমেন্ট আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। তো কোন ডকুমেন্টস আপনাকে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। তো আপনি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই বিষয়ে। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা চেষ্টা করেছি যিনি পেনশনে আছেন, উনি আসলে তার পেনশন ইনকামটা কিভাবে দেখাবেন বা রিলেটেড ইনকামগুলো কিভাবে নিয়ে আসবেন, সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলার। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন বা আপনারা চাইলে এই Facebook গ্রুপটাতেও জয়েন করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।